হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের আবারও একটা ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চান খুব হেল্পফুল হবে তোমাদের জন্য আপকামিং এক্সামের। চলো তাহলে 1 নম্বর কোয়েশ্চান আমরা শুরু করে দিই এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চান তো কী বলছে, এই কোয়েশ্চানটা ডাব্লিউবিতে প্রিলিমসে এসেছিলো, এই কোয়েশ্চানটা ডাব্লিউপির প্রিলিমসে এসেছিলো, ঠিক আছে? 2021 সালে কোয়েশ্চানটা এসেছিলো। তাহলে দেখো প্রথম কী বলছে যে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। এই ধরনের কোয়েশ্চান দুটো নিয়ম শেখাবো। একটা শর্ট ফর্ম দেওয়া কী করবে, যে উপর যেটা লেখা আছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এটার কিউব বাই হচ্ছে যেটা আর একটা দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ সেটা কিউব, ব্যাস এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8-এর কিউব হচ্ছে 512, 8-এর কিউব হচ্ছে 512 আর একের কিউব হচ্ছে 1, তাহলে ভাগ করলে আমার 512 হয়। তাহলে 512 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো এবার ভালোভাবে এটা বুঝিয়ে নিই। এবার দেখো কী বলছে যে এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম। বলছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তাহলে আমাদের গোলকের আয়তনের সূত্র হচ্ছে আমার 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 4/3 পাই আর কিউব আমাকে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে। এরপর দেখো আমি যদি যে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক তৈরি করা যাবে, তাহলে আমি ধরলাম আমার এক্সটি গোলক তৈরি করা যাবে, ধরলাম কোনটা এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে আমার যেটা এবারে সূত্রটা ফেলে দিয়ে এবার 4/3 পাই আর কিউব এইটা। এবার আরেকটা দেখো এই যে 8 সেন্টিমিটার যেটা আছে এবার দেখো কী বলছে, আমার যে এই যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যখন গোলক তৈরি করব ওগুলা টোটালটা এবং এইটার আয়তনটা সমান হবে, এইটা টোটালটার আয়তন এবং এইটার আয়তন নিশ্চয়ই সমান হবে, ঠিক আছে? তাহলে ওই জন্য লিখছি, দেখো আমি টোটাল ধরেছিলাম যে আমার এক্সটি ব্যাসার্ধ মানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক পাওয়া যাবে, ধরলাম এক্সটি। তাহলে এক্স গুণিত 4/3 ইন্টু পাই আর কিউব সমান হচ্ছে আমার দেখো এইদিকে 4/3 পাই আর কিউব। তাহলে আর মানটা এখানে 8 দেওয়া আছে, তাহলে তার 8-এর কিউব করে দাও। এরপর দেখো চাইলে এই 4/3 কেটে দিলাম, এই 4/3 এই পাই কেটে দিলাম, ঠিক আছে? এটা কাটলাম তো। এরপর দেখো পরের লাইনে এক্স ইন্টু এই যে আর এর মান, পরের আর মান কত দেওয়া ছিল, 1 দেওয়া ছিল, তাহলে 1-এর কিউব। আর ওইদিকে দেখো এই যে 8-এর কিউব মানে 512, এদিকে 8-এর কিউব মানে হচ্ছে 512, তাহলে এক্স সমান হচ্ছে কত আমার 512। তার কারণ হচ্ছে এই যে 1-এর কিউব মানে 1টাকে যখন ওই পাশে নিয়ে যাবো সেই 512 1 দিয়ে ভাগ করলে সে 512 হবে। তাহলে আমার এক্সটা গোলক তৈরি করা গেছিলো, তাহলে এখানে কটি গোলক তৈরি করা যাচ্ছে আমার 512টি। বোঝা গেছে কোয়েশ্চেনটা? আবারও বলে দিচ্ছি, বলছে আমার যে কতগুলি গোলক তৈরি করা যাবে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ধরলাম আমি এক্সটি গোলক তৈরি করা যাবে, তাহলে এক্স ইন্টু 4/3 ইন্টু পাই আর কিউব। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এই কোয়েশ্চেনটা আমার ডাব্লিউবিতে এসেছিলো, তো কী বলছে এসি এর মান 20 দিয়েছে, তাহলে এই মানটা আমার 20 দেওয়া আছে এবং এ বি এক্স দেওয়া আছে, এইটা হচ্ছে আমার এক্স আর এই বিসি হচ্ছে 50 মাইনাস এক্স। তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান কী জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ দেওয়া আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান লম্ব স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 50 মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 20 স্কোয়ার মানে কত আমার 400। এরপর দেখো এই যে এইটা আছে, এইটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হচ্ছে, আমার সূত্র লিখে দিয়েছি দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস আমার বি স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে দেখো এ স্কোয়ার এর মান কত হচ্ছে 50 দেওয়া আছে, তাহলে 50 স্কোয়ার কত হয় 2500 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab, তাহলে এইটা দেখো 2ab, তাহলে 2 তারপর এর মান 50 দিয়ে দেয় 50 2 100, তাহলে এটা 100x 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এক্সের স্কোয়ার। এটা বোঝাতে পেরেছি, কারো কোনো অসুবিধা আশা করছি নেই। তাহলে দেখো আমার এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে যে 2500 হচ্ছে কত 2900 হচ্ছে আমার, তাহলে আমার সমান কত আসছে আমার 2900 মাইনাস 100 এক্স, এটা আমার আসছে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে 2900 সমান হচ্ছে আমার প্লাস 100 এক্স, তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে আমার 2900 মানে 2900 বাই আমার 100 কাটাকুটি করে দাও, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে এক্সের মান কত আসছে, এক্সের মান 29 আসছে। তাহলে আমার বার করতে কী বলেছিল এ বি সমান কত, তাহলে এ বিটা আমার এক্স দেওয়া ছিল, এক্সের মান কত পেলাম 29 পেলাম, তাহলে এ বির মানটা আমি 29 মিটার পাচ্ছি, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই।
দেখো কী বলছে যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। দেখো কী বলছে যে 20 বছরে 3 গুণ, 20 বছর কী বলছে আমাকে 3 গুণ বলেছে, তাহলে এই জিনিসটা একটু বুঝে নাও। তাহলে 3 গুণ, তাহলে ধরো 1 টাকা রেখেছিলাম 3 গুণ হচ্ছে মানে 3 টাকা হচ্ছে, তাহলে যে 1 টাকা রেখেছি 3 টাকা হয়ে যাচ্ছে, তাহলে এখানে সুদ কত টাকা পাচ্ছি, তাহলে বলতে পারবো এখানে আমি সুদ 2 টাকা পাচ্ছি। এখানে ক টাকা সুদ পাচ্ছি, আমি 2 টাকা সুদ পাচ্ছি। কারো কোনো অসুবিধা এটা আশা করছি নেই। দেখো বোঝাতে পেরেছি, ওই 20 বছরে 3 গুণ হলে সরল সুদে বলছে 20 বছর 3 গুণ হয়, তাহলে আমি 1 টাকা রেখেছিলাম, আমার 3 গুণ মানে 3 টাকা হয়ে যাচ্ছে, তাহলে 1 টাকা রাখি আছে 3 টাকা হয়, তাহলে সুদ ক টাকা 2 টাকা। তাহলে দেখো পরের লাইনে বলছে কত বছরে আমার দ্বিগুণ হবে। আচ্ছা দ্বিগুণ হওয়া মানে কি, ধরো 1 টাকা রেখেছি আমার 2 টাকা হচ্ছে, তাহলে 1 টাকা রেখেছি 2 টাকা হচ্ছে, তাহলে এখানে সুদ কত টাকা পাচ্ছি, এখানে সুদ আমি 1 টাকা পাচ্ছি বলতে পারবো। এখানে আমি বলতে পারবো যে আমার সুদ ক টাকা পাচ্ছি, আমি 1 টাকা সুদ পাচ্ছি। ব্যাস এটা বোঝাতে পেরেছি, মানে অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখো এই যে 20 বছরে আমার ক টাকা সুদ হচ্ছে, আমার 2 টাকা সুদ হচ্ছে, তাহলে বলছি কত বছরে আমার সুদ 1 টাকা হবে। তাহলে আমার দেখো এই যে 2 টাকা সুদ হয়, 2 টাকা সুদ হয় আমার কত 20 বছরে, 2 টাকা সুদ হয় আমার 20 বছরে, তাহলে আমার 1 টাকা সুদ হবে কত, 1 টাকা সুদ হবে 20 বাই হচ্ছে 2 সমান হচ্ছে আমার 10 বছরে। বোঝাতে পেরেছি? কারো কোনো অসুবিধা আশা করছি নেই। তাহলে অপশান ডি হচ্ছে আমার দেখো সঠিক অ্যান্সার, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে দেখো এই যে অঙ্কটা ভালো করে বুঝে নাও। তাহলে এই যে প্রথমে এক্স আছে, এক্স লিখলাম, তারপর হচ্ছে 1045, তাহলে 1045-এর মান হচ্ছে 1, 1045-এর মান হচ্ছে 1, বুঝতে পেরেছি। এরপর কী বলছে আমার সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ, দেখো লিখলাম। এরপর দেখো কি বলেছে আমার এই যে cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, দেখো লিখলাম। এরপর গণিত চিহ্ন, এরপর কী আছে দেখো 10 30 ডিগ্রি, তাহলে 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3, তাহলে দেখো এই যে 1√3 কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো ওপরে যদি গুণ করে 1 1 1, তাহলে x/2 এদিকে, ওইদিকে কী হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে x সমান হচ্ছে আমার 1/2 ভাজিত হচ্ছে আমার 2/1, এটাই আমার, আচ্ছা ওয়েট একটু ওয়েট, 1 হবে না, তাহলে এদিকে এই দেখো এই দুইটা আমার কী আকার আছে, আমার ভাগ আকার আছে, ওইদিকে নিয়ে চলে গেলাম গুণ আকারে, একটু ওয়েট। তাহলে দেখো এই যে এই দুইটা ভাগ আকার আছে, এদিকে যখন নিয়ে আসবো কী আকার হবে আমার গুণ আকার হয়ে যাবে। তাহলে এটা x সমান দেখো কী হবে আমার, তাহলে x সমান হচ্ছে 2/2, তাহলে x সমান কত হচ্ছে, x সমান 1, তাহলে x এর মান 1, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? কারো কোনো অসুবিধা? এটা ভাগ আকারে ছিল, এটা গুণ আকারে চলে গেলো, তাহলে এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটা 2 1 2, আবার নিচে 2 1 2, তাহলে 2/2 সমান হচ্ছে 1, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান যাই। দেখো কী বলেছে, জিনিসটা ভালো করে বুঝো, কোয়েশ্চানটা খুব ভালো কোয়েশ্চান। দেখো কী বলেছে, একটি হোস্টেলে আমার 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়, তাহলে বলছে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, এটা বলেছে কোয়েশ্চানটা। দেখো অঙ্কটা বলি, এবার আমি ধরলাম যে প্রতিদিনের গড় খরচ হচ্ছে আমার x টাকা, প্রতিদিনের গড় খরচ হচ্ছে কত আমার x টাকা। তাহলে দেখো কী বলছি, আমার 35 জন ছাত্র ছিল, তাহলে প্রত্যেকদিনের গড় খরচ যদি x টাকা হয়, আর 35 জন যদি ছাত্র ছিল, তাহলে প্রত্যেকদিনের খরচ হচ্ছে আমার 35x। এইটা কারো কোনো অসুবিধা আশা করছি নেই। এরপর দেখো কী বলেছে, আমার আরও 7 জন বৃদ্ধি পায়, আরও কী বলেছে আমার 7 জন বৃদ্ধি পায় বলেছে, তাহলে আরও যদি 7 জন বৃদ্ধি পায়, তাহলে এখন হয়ে গেছে কত আমার 42 জন। এটা একটু ওয়েট করো। এরপর দেখো কী বলছে, আগে মানে মাথা পিছু খরচ ছিল x টাকা, গড়ে খরচ ছিল x টাকা, এখন দেখো কী বলছে যে খরচের গড় 1 টাকা করে কমে যায়, তাহলে 1 টাকা করে যদি কমে যায়, তাহলে x - 1 এখনকার খরচ হয়ে যায়। বুঝতে পেরেছি? এটা এখনকার খরচ হয়েছে। তাহলে দেখো আমার, তাহলে এখনকার খরচ হচ্ছে আমার একদিনের x - 1, আমার এখন কতজন ছিল, আমার 42 জন ছিল, তাহলে আমি বলতে পারবো আমার 42 × x - 1, এইটা কারো কোনো অসুবিধা? প্রথমে গড় খরচ ছিল প্রত্যেকদিন x টাকা, 35 জন ছিল, তাহলে খরচ হচ্ছিল 35x টাকা, এখন বলছে গড় খরচ 1 টাকা কমে গেছে, তাহলে আগে ছিল x, এখন 1 টাকা কমে গেছে x - 1, তাহলে এখন হয়ে গেছে আমার 7 জন বেড়ে গেছে, তাহলে আগে ছিল 35 জন, এখন হয়ে গেছে 42 জন। 42 জনের খরচ এখন কত, 42 × x - 1, কারো কোনো অসুবিধা? এরপর দেখো কী বলেছে আমার,
যে যখন হোস্টেলের মেসের খরচ আবার যখন 7 জন বৃদ্ধি পায় তখন বলছে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমি বলতে পারবো এটা যে 42 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস হচ্ছে 35x সমান হচ্ছে আমার 42 টাকা। এইটা কারো কোনো অসুবিধা? তার কারণ হচ্ছে দেখো আগে খরচ ছিল 35 টাকা, এখন হয়ে গেছে কত 42 ইন্টু এক্স মাইনাস 1, এইটা খরচ হয়ে গেছে আমার। এবার যখনই বলছি এরকম এই যে 35x থেকে 42 মাইনাস এক্স হয়ে গেছে তখন আমার খরচটা আমার 42 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে 42 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 35x সমান আমি 42 বলতে পারি। তাহলে দেখো এইখান থেকে এটা আমার তাহলে 42x মাইনাস 42 মাইনাস 35x সমান হচ্ছে আমার কত আমার 42 হচ্ছে। তাহলে দেখো এই যে 42 থেকে যদি 35 বিয়োগ করো তাহলে কত হয় আমার 7x হয়। তাহলে 7x সমান এই মাইনাস 42টা ওই দিকে নিয়ে গেলে প্লাস 42, তাহলে 42 প্লাস 42 তাহলে 7x সমান হচ্ছে আমার কত 7x সমান হচ্ছে আমার 84। তাহলে 7x সমান যদি 84 হয় তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে আমার 12। তাহলে এক্সের মান 12। তাহলে আমাকে কী বলছে প্রতিদিনের গড় খরচ কত ছিল? আগে প্রতিদিনের গড় খরচ কত ছিল 35x ছিল। তাহলে এক্সের মান 12 পেয়ে গেছি। তাহলে এখন 35 ইন্টু 12 35 ইন্টু 12 গুণ করলে আমাদের প্রতিদিনের গড় খরচ চলে যাবে। তাহলে 35 ইন্টু 12 সমান হচ্ছে আমার কত 420 টাকা। 35 ইন্টু 12 সমান হচ্ছে আমার 420 টাকা। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? আচ্ছা আবারও একবার বলে দিচ্ছি। আমাকে প্রথমে আমি ধরলাম যে আমার x জন, প্রতিদিনের গড় খরচ হচ্ছে আমার x টাকা, ঠিক আছে, প্রতিদিনের গড় খরচ হচ্ছে আমার x। এবার বলছে 35 জন ছিল, তাহলে 35 জনের মোট খরচ হচ্ছে 35x টাকা। এরপর বলছে যখন আমার বলছে যে 7 জন আরও যখন বৃদ্ধি পায় তখন বলছে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে আগে খরচের গড় ছিল x টাকা, এখন মাথা পিছু যদি 1 টাকা কমে গেছে তাহলে x মাইনাস 1 হয়ে গেছে। কখন এটা? যখন আমার 7 জন বেড়ে গেছে, আগে ছিল 35 এখন হয়ে গেছে 7 জন বেড়ে 42, তাহলে এই 42 জন হয়ে গেছে। তাহলে দেখো এই যে 42 জন হয়ে গেছে, তাহলে আমার যখন 42 জন হয়েছে তখন কী হয় 7 টাকা আরও বৃদ্ধি পাচ্ছিল আমার, মানে যখন আমার এক্স মাইনাস 1 ছিল মানে এখন যখন আমার বলছে 1 টাকা করে কমে গেছে, তাহলে 1 টাকা করে যখন কমে গেছে তাহলে এক্স মাইনাস 1 হবে। কিন্তু আমার তখন কতজন ছিল? আমার 42 জন ছিল। তাহলে 42 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 35x সমান 42, তাহলে এক্সের মান 12 আর টোটাল হচ্ছে 35x। তাহলে এক্সের মান হচ্ছে 12 আর 35xের মান হচ্ছে 420। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে এটা হচ্ছে আমার পুত্র আর এটা হচ্ছে আমার পিতা। দেখো কী বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে পুত্র যদি x তাহলে এটা হচ্ছে 6x। এরপর বলছে যে 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে 6 বছর পরে, তাহলে এটার সাথে 6 আবার এটার সাথে 6 যোগ করলাম। এবার কী বলছে 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের দিকে আমার 3 গুণ করে দাও, তখন এটা আমার সমান হয়ে যাবে। তাহলে হচ্ছেটা কি এখন 6x প্লাস 6 সমান হচ্ছে 3x প্লাস 3 6 18। তাহলে তো এই যে 3xটা যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে 6x থেকে 3x বাদ দিলে 3x, তাহলে আর এদিকে 18 আর এদিকে 6টা প্লাস ছিল ওইদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে 18 থেকে 6 বিয়োগ দিলে কত হচ্ছে আমার 12 হচ্ছে। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে আমার 4, এক্সের মান কত আমার 4। তাহলে আমাকে কী বলছে যে তবে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স 6x ধরেছিলাম, তাহলে 4 6 24 বছর। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদারি। অজয় ব্যবসায় বলছে 8,000 টাকা 8 মাসের জন্য ইনভেস্ট করে। তাহলে এটা হচ্ছে অজয় আর একদিকে আছে আমার কি অনিল আছে। তাহলে তো কী বলছে, অজয় হচ্ছে 8,000 টাকা, অজয় হচ্ছে আমার 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করছে। তো এরপর বলছে যে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। তাহলে ধরলাম অনিল x টাকা বিনিয়োগ করেছিল ক মাসের জন্য? আমার 4 মাসের জন্য। এরপর বলছে মানে 1 বছরে অনিল তার লাভের 20% পায়। তো অনিল যদি লাভের 20% পায় তাহলে অজয় কত পাবে? আমার 80% পাবে। এটা বোঝা গেছে? তাহলে দেখো এটি দিয়ে কাটি আমার, তাহলে 20 1 20 আর 4 20 80। তাহলে এখন লাভের অনুপাত কত? 4:1। তাহলে আমি বলতে পারি এটা দেখো এই যে, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমার 64 আর 3টা 0 আর এদিকে হচ্ছে 4x সমানে লাভের অনুপাত হচ্ছে আমার 4/1। এটা আমি বলতে পারি। তাহলে দেখো এখান থেকে কী আসে, দেখো এখান থেকে কী আসে, তাহলে এখান থেকে আসে আমার 4 4 16x সমান হচ্ছে আমার 64,000। তাহলে এক্সের মান হচ্ছে দেখো
এক্সের মান কত আসছে, এক্সের মান আসছে আমার দেখো 16 দিয়ে 4 16 64, তাহলে পিছনে আবার 3টা শূন্য, এক্সের মান কত 4000 আসছে। তাহলে দেখো আমাকে বলেছে যে তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল, তাহলে এক্সের মান 4, তাহলে অনিলকে ধরেছিল, অনিল কি ধরেছিলাম যে আমার এক্স টাকা বিনিয়োগ করছে, তাহলে এক্স টাকা বিনিয়োগ করা মানে কি অনিল কত টাকা বিনিয়োগ করেছিল, অনিল 4000 টাকা আমার বিনিয়োগ করেছিল। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে যে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে 50 পয়সা, 25 পয়সা, আবার 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বলছে। 50 পয়সার মুদ্রা যদি আমার 5টা থাকে তাহলে আমার কত পয়সা থাকবে, আমার 250 পয়সা থাকবে। এরপর যদি আমার 25 পয়সার যদি আমার 8টা থাকে তাহলে আমার কত পয়সা থাকবে, দেখো 4টে 25 পয়সা 1 টাকা, তাহলে 8টা 25 পয়সা আমার 2 টাকা, 2 টাকা সমান হচ্ছে আমার 200 পয়সা ধরলাম। বুঝতে পেরেছি। এরপর দেখো 10 পয়সার মুদ্রা যদি আমার 3টা থাকে তাহলে আমি বলতে পারবো আমার কাছে 30 পয়সা আছে। কারো কোনো অসুবিধা, এটা আশা করছি কারো কোনো অসুবিধা নেই। এদিকে বলছে মোট টাকার পরিমাণ 144 টাকা, তাহলে এটা টাকায় দেওয়া আছে, এটা যদি 100 দিয়ে আমি গুণ করে নিই তাহলে এটা কী হবে, এটা পয়সায় চলে আসবে। এটা কী চলে আসবে, আমার পয়সায় চলে আসবে। তাহলে যদি পয়সায় আনি তাহলে কত হচ্ছে 1400, আর এদিকে আচ্ছা ওয়েট 1 2 4 মানে 100। দেখো এটা যদি 100 দিয়ে গুণ করি তাহলে 1 4 4 আর 2টা শূন্য মানে 14400 টাকা চলে আসছে। তাহলে এগুলা প্লাস সমানে আমি লিখতে পারি আমার কত 14400 আমার লিখতে পারি। তাহলে 200 200 400, ঠিক আছে 480 পয়সার মানে দেওয়া আছে আমার 14400। তাহলে এই একটা শূন্য কেটে দিলাম, অবশ্যই কাটতে পারি। তাহলে একের মান কত, একের মান কত আমার, একের মান হচ্ছে 1440 বাই হচ্ছে আমার 48। তাহলে দেখো আমার এই যে 480-এর মান দেওয়া আছে আমার 14400, তাহলে একের মান কত পেলাম, 1 অনুপাতের মান পেলাম আমি। এটা দিয়ে এটা যদি কাটো তাহলে 30 হয়, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে আমার 30, ঠিক আছে। এরপর কী বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে 50 পয়সার অনুপাত কত দেওয়া ছিল, 5 দেওয়া ছিল, তাহলে একের অনুপাত যদি 30 পাই তাহলে 5-এর অনুপাত কত, 5-এর অনুপাত 5 × 30 সমান হচ্ছে আমার 150টি। তাহলে আমার 50 পয়সার মুদ্রার সংখ্যা কত 150টি, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে যে একটি দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হয়। তাহলে তার আসল ক্রয় মূল্য ধরি, তাহলে দেখো আমাকে কী বলছে এই যে 16.50 টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়, তাহলে 20% লাভ আমার এর ক্রয় মূল্য বার করতে বললে কি আমার ক্রয় মূল্য বার করতে বললে আমার কোথায় 100 হয়, নিচে হয় না ওপর হয়, তাহলে ক্রয় মূল্য বার করতে বললে আমার ওপরে 100 হয়। তাহলে দেখো ওপর আমি 100 আর নিচে হচ্ছে আমাদের 20% লাভ মানে 120। তাহলে দেখো এই যে দশমিকটা যদি তুলি তাহলে আমার নিচে 100 হচ্ছে, আমার নিচে 100 হচ্ছে, তাহলে এরপর কাটাকুটি করলে আমার হয়ে যাবে। তাহলে দেখো এই 100 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে এটা যদি দেখো 4 দিয়ে 3 দিয়ে কাটো তাহলে দেখো 3 5 15 আর 3 5 15 আর 3 4 12, তাহলে এটার ক্রয় মূল্য হচ্ছে কত 55/4, 55/4 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখো আমার যে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত 55/4। তাহলে আগের এদিকে ক্রয় মূল্য বলছে প্রতি কেজি 15 টাকা, আবার বলছে প্রতি কেজি 12 টাকা, আর এখন পেয়ে গেছি কত 55/4 পেয়ে গেছি। তাহলে ব্যাস এটার মিশ্রণ করে দাও তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এই যে দেখো কী বলেছে একটু জাস্ট ওয়েট, এই দেখো আমার 12 থেকে 55/4 বিয়োগ করো, 12 থেকে 55/4 যদি বিয়োগ করো তাহলে নিচে হচ্ছে কত আমার 4, তাহলে 4 12 48, 48 থেকে 57 বিয়োগ করতে 7 হচ্ছে, তাহলে 7/4। এই যে মিশ্রণের সময় কি যদি মানে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন আমাদের ধরে না, মাইনাস চিহ্ন ধরা হয় না, তাহলে মাইনাস চিহ্ন আমাদের ধরা হয় না, তাহলে ওই জন্য দেখো 7/4 লিখেছি। আবার এটা দেখো 4 15 60, এটা যদি বিয়োগ করো তাহলে কি হয় 15 × 55/4, তাহলে 4 15 60, 60 মাইনাস 55/4 তার মানে হচ্ছে 5/4, 5/4। তাহলে দেখো এই অনুপাত যখন 5/4 হয়ে গেছে, এই 4 কেটে দাও, তাহলে অনুপাত যখন কী দাঁড়াচ্ছে আমার 7:5। তাহলে কোথায় যাচ্ছে দেখো 7:5 কোথায় আছে, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন। দেখো কী বলছে একটি নৌকা 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং 10 কিলোমিটার/আওয়ার গতিবেগে স্রোতের প্রতিকূলে যায়, তাহলে স্থির জলে তার গতিবেগ কত, স্থির জলে তার গতিবেগ কত। স্থির জলে যখনই তার গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ, তাহলে নৌকা সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলের গতিবেগ দিয়েছে 30 আর প্রতিকূলের গতিবেগ দিয়েছে আমার 10 আর বাই হচ্ছে আমার 2। স্থির জলের গতিবেগ সমানে হচ্ছে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, তাহলে 30 আর
10-এর যোগ করলে আমার 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 20 হয়। তাহলে স্থির জলতার গতিবেগ কত? স্থির জলের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো এরপর পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা কী বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √6। আচ্ছা আমাদের আগে জানতে হবে যে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কী। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু সমান হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কার উচ্চতা সূত্র, √3/2 ইন্টু বাহু। তাহলে দেখো √3/2 ইন্টু বাহু সমানে আমার √6 পাচ্ছি, কারণ আমার উচ্চতার মান দেওয়া আছে। আমি কেন লিখলাম দেখো আরবারও বলে দিচ্ছি, এই যে যেটা লিখি সেটা হচ্ছে আমার উচ্চতার সূত্র। তাহলে উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু সমান হচ্ছে √6। তাহলে বাহু সমান কি, তাহলে বাহু সমান হচ্ছে √6। এটা আমার গুণ আকার আছে, ওই যখন ভাগ আকারে যাবে তাহলে √3/2, ওইটি যখন গুণ আকার আবার নিয়ে আসবে তখন 2/√3 হয়ে যাবে আমার। তাহলে √3 দিয়ে যখন এটা কাটবে তখন কী হবে আমার √2 হবে। তাহলে বাহু সমান কি, বাহু সমান হচ্ছে আমার 2√2, বাহু সমান কি হচ্ছে আমার 2√2। এরপর ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্র √3/4 ইন্টু দেখো বাহু, তাহলে এইটার স্কোয়ার আমাদের বলেছে। তাহলে এই দেখো এইটার স্কোয়ার মানে কি, এই যে দেখো, তাহলে দেখো এইটা দুবার যদি লিখি তাহলে 2 2 4, আবার √2 যদি দুবার লিখি তাহলে একটা 2 আসে শুধু, তাহলে 4 2 8 হয়ে যায় এটাতে। তাহলে আমি বলতে পারবো পরের লাইনে √3/4 ইন্টু আমার কত হচ্ছে 8 হচ্ছে। এটাতে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে আমার 2 হচ্ছে, 2 হচ্ছে তো আমার। আচ্ছা কোথাও কি মিস্টেক হলো? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2√3, অ্যান্সার হচ্ছে 2√3, অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো সঠিক অ্যান্সার। আচ্ছা কারো যদি এইটুকু বুঝতে অসুবিধা হলে আমি বুঝিয়ে দিচ্ছি একটু। দেখো এই যে এখানে আমার কী ছিল 2√2, তার স্কোয়ার ছিল, এইটাই ছিল তো আমার। তাহলে এইটা থাকা মানে কি 2 এর মাথায়ও স্কোয়ার এবং √2 এর মাথায়ও স্কোয়ার। তাহলে দেখো এই যে √2 মানে সরি 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, এই যে √2 তার স্কোয়ার মানে √2 স্কোয়ার মানে কি √2 ইন্টু √2। তাহলে দুটা √2 যদি গুণ করা হয় তাহলে একটার শুধু 2 আসে, তাহলে ওই জন্য একটা 2 লিখলাম, তাহলে সমানে আমার 8 পাচ্ছিলাম। তাহলে দেখো এখানে কত পাচ্ছিলাম, দেখো আমি 8 লিখেছি, এখানে আমি কত লিখেছি 8 লিখেছি, তাহলে আমার 8 পেয়েছি। তাহলে 4 2 8 √2√3 হচ্ছে আমার অ্যান্সার, 2√3 হচ্ছে আমার অ্যান্সার। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে কোয়েশ্চেনটা, তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কী বলেছে, এই কোয়েশ্চেনটা বলছে যে 35% সমান হচ্ছে আমার 91 হয়। বলছে কোনো সংখ্যার 35% সমান যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত। তাহলে দেখো আমার 35% সমান হচ্ছে যদি আমার 91 হয় তাহলে আমার 1% সমান কত, আমার সংখ্যাটি মানে আমার 100% সবসময় ধরতে হয়। তাহলে 100% সমান হচ্ছে দেখো 1% সমান হচ্ছে 91/35, আবার 100% সমান হচ্ছে 91/35 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমার 100, 5 দিয়ে কাটো এটাকে। তাহলে আচ্ছা এই কাটাকুটি তোমরা করো এবং অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, এইটা সবথেকে ভালো কোয়েশ্চেন, মানে পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল বহুবার এই কোয়েশ্চেন এসেছে, একদম সিম্পলভাবে বোঝাচ্ছি, বুঝে নাও খাতা কলম নিয়ে। দেখো কী বলছে যে 7টি সংখ্যার গড় হচ্ছে আমার 20, 7টি সংখ্যার গড় হচ্ছে 20। প্রথম লাইন দাও কী বলছে, পর 7টি সংখ্যার গড় হচ্ছে 20। তাই দেখো 7টা সংখ্যা আগে দাগ দাও, দেখো 7 দিয়েছি, 1 2 3, ঠিক আছে 1 2 3, আর এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট। সবসময় যেটা বলবে দেখো আমার সবসময় এখানে অড সংখ্যা দেবে। তাহলে দেখো এটা আমার মিডিল ধরলাম, আমার সবসময় এখানে অড সংখ্যা দেবে, এটা মনে রাখো সবসময় আমার কী সংখ্যা দেবে, আমার অড সংখ্যা দেবে। তাহলে দেখো আমার এমনভাবে ধরবে যেন ওইটা মিডিল হয়, এমনভাবে একটা সংখ্যা ধরবে সেটা যেন আমার মিডিল হয়। তাহলে দেখো 1 2 3 4, এধার থেকে 4, এবার এধার থেকে দেখো 1 2 3, আবার সেইটাকে 4 নম্বর ধরছিলাম। এই যেটাকে বলবে গড় সেটা আমার মিডিল পয়েন্টে লিখবে, আমার 20 লিখলাম। এরপর এর পরের সংখ্যালা যাবে এবং এর আগের সংখ্যালা যাবে। তাহলে দেখো 20 পর কত আমার 21 হয়, 20 পর 21 হয়, তাহলে তারপর হচ্ছে আমার 21, তারপর হচ্ছে আমার 22, তারপর হচ্ছে আমার কত 23, এবং 20 এদিকে আগে চলে যাও, 20 আগে 19, 19-এর আগে 18, আর তার আগে 17। আমার কী বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত আমার
23 হচ্ছে, বৃহত্তম সংখ্যাটি আমার 23 হচ্ছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হলো সঠিক অ্যান্সার। বৃহত্তম সংখ্যাটি কত আমার 23। বোঝা গেছে কোয়েশ্চেনটা? আশা করছি বোঝা গেছে। সবসময় যেটা ধরবে সেটা হচ্ছে মিডিল পয়েন্ট একটা করবে, বাদ বাকি এমনভাবে রাখবে মিডিল পয়েন্টের ডান দিকেও যেন সমান এবং বাঁ দিকেও যেন সমান থাকে। এবং পরীক্ষায় যতবার দিয়ে সব অড সংখ্যা দিয়েছে যাতে আমাদের সমান করতে সুবিধা হয়, মানে বাঁ দিক দিয়েও যেন একই পায়, ডান দিক দিয়েও যেন একই পায়। কারণ এই যে 3-এর পরে এদের থেকেও 4 পাচ্ছি, আবার 3-এর পরে এদের থেকেও যেন 4 পাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছি, এটা একদম সহজ কোয়েশ্চেন। এটা তোমরা আগের কোয়েশ্চেনটা আমাদের কী দিয়েছিল দেখো, ওই যে 20% বলেছিল, ওই জন্য আমি 20% ধরে করেছিলাম আগে। তাহলে এইটা অ্যান্সার করো। আমাদের যেটা আসবে সেটা 7 পয়েন্ট, আচ্ছা ওয়েট 3.7 আসবে আমার। ওয়েট একটু দাঁড়াও। দেখো 20 থেকে যে এটা, তাহলে এটা হচ্ছে আমার 3.50 আর এটা হচ্ছে আমার 1.50। তাহলে এটা যদি কাটাকুটি করো, তাহলে নিচে এটারও 100, এইটারও 100, কেটে দিলাম 100, তাহলে এই 0 কেটে দিলাম 35 আর 15, 35 আর 15, 7 দিয়ে কাটো, মানে 5 দিয়ে কাটো, 5 7 35, 5 আর 5 3 15, 7 আর 3। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদেরকে কালকে একটা ক্লাস করিয়েছি, প্র্যাকটিস সেট করেছি, সেই কোয়েশ্চেনে একদম সেম কোয়েশ্চেন এটা। ঠিক আছে, দেখো তারপর দিয়েছি আমি কালকে যেটা করেছিলাম। এই যে বলছে পি এর 60% সমান কিউ এর 30% হয়, তবে পি সমান কিউ এর x% হলে x এর মান কত? একদম দেখো সেম টু সেম কোয়েশ্চেন, একদম সেম টু সেম কোয়েশ্চেন। এ এর 90%, বি এর 30% সমান বি সমান এ এর 2x%। তাহলে x এর মান কত? এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো তাহলে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো একদম সেম ধরনের কোয়েশ্চেন করে দিচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, যে 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যার যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ওই 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে দেখো ওইটা কী করবে, এই যে 1728 এটাকে এইভাবে ভাঙো এরপর। ঠিক আছে, দাঁড়াও, তাহলে পিছনে দুটো, এই দুটো, তাহলে দেখো এটা কীভাবে ভাঙে, এটা 4 ইন্টু 4, তাহলে 4 4 আমার কত 16 হয়। ঠিক আছে, এটা 1, এদিকে 2, এদিকে 8। তাহলে এখানে যেটা থাকে নামে সেটা হচ্ছে 4-এর উপরে যেটা থাকে তার ডবল নামে, তাহলে 4-এর ডবল এখানে 8 হচ্ছে। তাহলে এটাকে এমনভাবে একটা সংখ্যা দিয়ে গুণ করো যেন এর কাছাকাছি হয় কি এটা মিলে যায়। তাহলে দেখো এদিকে 8, তাহলে এখানে যে আমি 3 বসাই, 2 বসাই, তাহলে 2 হলে 8 2 16 হচ্ছে, তাহলে 1 বসাতে হবে আমার। তাহলে 1, এখানে 1 যদি বসাই তাহলে এখানেও 1, তাহলে 81 কে 81 বসাও। তাহলে যদি 1 দিয়ে বসাও তাহলে এখানে আমার 7 হচ্ছে, আমার এটা 4 হচ্ছে, 47 হচ্ছে, কিন্তু এটা 1 দিয়ে, আচ্ছা 2 দিয়ে আমার দেখো, তাহলে 2 2 4, 8 2 16, তাহলে হচ্ছে 164 আর 128, 8 কত 14, 6 14, 2 3 36। আচ্ছা 1 ঘর যদি বাড়তি খোয়াচ্ছি তাহলে আমার 36 যোগ করলে আমার পূর্ণবর্গ আসছে। আবার যদি 1 দিয়ে খোয়াচ্ছি, মানে যখন 2 দিয়ে খোয়াচ্ছি তখন আমার 36 যোগ করতে হবে। ঠিক আছে, আবার যখন বলছে আমার 1 দিয়ে মানে খাওয়াচ্ছি তখন আমার 47 যোগ করতে হবে। তাহলে আমার কি বলছে, সব থেকে ক্ষুদ্রতম বলছে, ক্ষুদ্রতম বলা মানে সব থেকে কম, তাহলে এইটাই হবে আমার 36 যোগ করতে হবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তার কারণ কি, এখানে আমার 2 বসাতে হবে, তাহলে এখানে আমার 2, এখানেও আমার 2, তবে যে এখানে কত হবে 164 হবে। আবার বিয়োগ করলে আমার কত আসছে 36 এসছে, তাহলে আমার 36 যোগ করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা, মানে 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে 12% মানে কি, যে 100 টাকায় কিনেছিল, 112 টাকায় জিনিসটা বিক্রি করেছিল, আমার 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে সিপি যখন আমি বার করব তখন কি করব, এই 616 ইন্টু ওপর থাকে আমার 100 আর নিচে থাকে আমার বাকিটা, তাহলে 112 ছিল, এটা করলাম। 4 দিয়ে যদি এটা কাটো তাহলে 4 3 12, সরি একটু 4 দিয়ে না, 4 2 কারো, 4 2 8, ঠিক আছে, 32, 4 8 32, 4 দিয়ে 4, এদিকে 28 হচ্ছে, আর 4 দিয়ে কাটলে এটা 4 25 100 হচ্ছে। ঠিক আছে, এরপর 28 সাথে যদি 616 ভাগ করা হয়, তাহলে দেখো এই যে 28 দিয়ে যদি আমি 616কে ভাগ করে দিলে আমার কত হয় 22 হয়। তাহলে আমার থাকছে কত উপরে 22 ইন্টু 25, 22 ইন্টু 25 সমান হচ্ছে কত আমার 500।
50 সমান কত হচ্ছে আমার 550, তাহলে ক্রয় মূল্য ছিল কত 550, আমার 462 টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তাহলে দেখুন ক্রয় মূল্য ছিল 450 টাকা, আমি যদি 462 টাকায় বিক্রি করি তাহলে কত টাকা ক্ষতি হবে? 2 কত 8 10 6 7 7 করতে 15, আমার 8 15, তাহলে আমার 88 টাকা খরচ মানে আমার ক্ষতি হবে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে 550 টাকা ক্রয় মূল্য ছিল, যদি 462 টাকা বিক্রি করি তাহলে 88 টাকা আমার ক্ষতি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো সবথেকে সহজ কোয়েশ্চেন, দেখো এটা সবথেকে সহজ কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। এটি দেখো যদি ভাঙি তাহলে 3 1 কে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে প্রথমটা হচ্ছে আমার কত 2/3, তারপর হচ্ছে দেখো 4 1 কে 4 আর 3/4, ঠিক আছে। তারপর দেখো আমার 5 1 5 আর 4/5, 99 কে 99, তাহলে 98 ইন্টু 98 বাই হচ্ছে আমার কত 99, তারপর দেখো 100 কে 100 আর থেকে 99 বাই হচ্ছে আমার 100। তাহলে একটা নিয়ে লক্ষ্য করো, এই ধরনের যখন দেখো নিচেরটা কাটছে ওই এর উপরটা কাটছে, এর নিচেরটা এর উপরটা, তাহলে এইভাবে এইটা কেটে যাচ্ছে, এইটা কিছু এখানে থাকবে সেইটা কেটে যাবে আমার, তাহলে বেঁচে থাকবে আমার এদিকের উপরে হচ্ছে আমার 2 আর নিচের হচ্ছে 2, ওইদিকে আমার কত 100, এইটা আমার নিচে পড়ে থাকবে। 2 দিয়ে যদি এটা কাটা তাহলে 50 হয়, তাহলে উপরে 1 আর নিচে 50, তাহলে 1/50 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একদম সেম ধরনের কোয়েশ্চেন, একদম সেম ধরনের কোয়েশ্চেন, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। একদম সেম ধরনের কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। দেখো কী বলেছি, তাহলে এই দুটো সবসময় গুণ হয়, তাহলে 4 2 8, তাহলে 9 টু দি পাওয়ার 8, ঠিক আছে, সমান হচ্ছে 3 টু দি পাওয়ার x। তাহলে এই যে ভিতরে যে আমার 9টা আছে, এই 9টাকে আমি 3-এর স্কোয়ার লিখতে পারবো, তাহলে 9টাকে আমি লিখতে পারি 3-এর স্কোয়ার, এদিকে হচ্ছে আমার 8 সমান হচ্ছে এদিকে 3 টু দি পাওয়ার x। তাহলে দেখো পরের লাইনে আমি কী করতে পারবো, এই যে 8 আর 2 গুণ করতে পারবো, তাহলে 3 টু দি পাওয়ার 16 সমান হচ্ছে আমার 3 টু দি পাওয়ার এদিকে x। তাহলে দেখো আমার সূচকের নিয়ম কী বলেছে, যদি আমার সংখ্যাগুলো আমার সমান থাকে, মানে যদি সমান আকার থাকে এবং সংখ্যাগুলো একই থাকে, তাহলে সংখ্যাগুলো উঠে যায়, পাওয়ারগুলো পড়ে থাকে। তাহলে 16 সমান x, তাহলে x এর মান বার করতে বলেছিল, তাহলে x এর মান কত আমার 16, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20, তাহলে 16টি ছেলের যদি গড় বয়স 20 হয়, তাহলে 16টি ছেলের মোট বয়স কত? তাহলে মোট বয়স হচ্ছে আমার 16 × 20 সমান হচ্ছে 320। দেখো কী বলছে, 16টি ছেলের মোট হচ্ছে মানে গড় বয়স হচ্ছে 20, তাহলে 16টি ছেলের মোট কত 320 বছর। ওই তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়েছে। তাদের মধ্যে যখন একটা নতুন মেয়ে আসছে তাহলে কতজন হয়েছে? 17 জন হয়ে যাচ্ছে। আগে গড় ছিল 20, এখন 2 বছর বেড়ে কত হয়ে গেছে? 22 বছর হয়ে গেছে গড়টা। তাহলে আমাকে দেখো, তাহলে এখন মোট কত? তাহলে এখন 22 × 17 করে দাও, 22 × 17 যদি করো তাহলে কত হচ্ছে আমার 374 হচ্ছে আমার। তাহলে নতুন মেয়ের গড় কত? তাহলে দেখো আগে ছিল কত? আগে ছিল আমার 320, এখন হয়ে গেছে কত 374 হয়ে গেছে। তাহলে যেটা বিয়োগ করবো সেটা ওই নতুন মেয়ের বয়স, তাহলে 4 আর এদিকে 5 54, তাহলে 54 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? আবার বলছি, ওই 16টি ছেলের গড় হচ্ছে 20, তাহলে 16টি ছেলের মোট বয়স হচ্ছে 320, ঠিক আছে। তাহলে দেখো পরের লাইনে কী বলেছে, একজন আসে, একটি নতুন মেয়ে আসে, তাহলে আগে ছিল 16 জন, একজন নতুন মেয়ে এলে 17 জন হয়েছে, ফলে সবার গড় 2 বছর বেড়েছে। আগে ছিল গড় আগে গড় ছিল 20, 2 বছর বেড়ে 22 হয়ে গেছে। তাহলে এখন তাদের মোট কত? তাহলে 17 × 22 সমান হচ্ছে 374, আগে ছিল 320, এখন হয়ে গেছে 374, তাহলে যেটা বেড়েছে সেটা নতুন মেয়ের বয়স, কারণ নতুন মেয়ে এসেছে, তাহলে 54 বছর বয়স হচ্ছে নতুন মেয়েটার বয়স। চলো নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। অনেকবার করিয়েছি। এই দেখো কী বলছে, 20% হ্রাস। 20% হ্রাস মানে কি? আগে ছিল 100, হ্রাস মানে এখন কমে 80 হয়ে গেছে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন অনেকবার করেছি। তাহলে ওপরে যেটা থাকে সেটা সবসময় লিখবে আগে। তাহলে একদিকে আমার কত হচ্ছে 20 আছে, এরপর কী বলছে 100-র পরে যেটা থাকবে সেটা আমার নিচে লিখবে। তাহলে 100-র পরে 80 আছে, 80 লিখলাম, আর ওপরে 100, এটা দিয়ে যে এটা কাটো 4 20 80, 4 দিয়ে যদি আমার 100 কাটো তাহলে 4 25 100, তাহলে আমার কত পার্সেন্ট বৃদ্ধি পায়? আমার 25% বৃদ্ধি পায়। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন নেই। আজকে এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। চলো।